ভালোভাবে বললাম, আপনার কাছে ভালো লাগেনি। চাইলে আমার দ্বিতীয় রূপটাও আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম। যা ইচ্ছে করুন, যা মন চায় করুন, কিন্তু বিয়ে আমি আপনাকে করব না। আপনার মতো এরকম মানুষকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। উনি প্রচন্ড জোরে ধমকে উঠলেন। শ্যাট আপ। ধমকে কেঁপে উঠলাম আমি। ধরফড়িয়ে উঠল হৃৎপিণ্ডটা। উনি চোয়াল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না। আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অব্রর বিয়ে ভেঙে গেছে, তখন? আমি বুঝতে না পেরে বললাম, মানে? মানেটা খুবই সহজ। অব্র আমার কথায় সব করতে পারে। আমি না চাইলে ও আপনার বোনকে কোনোদিনও বিয়ে করবে না। কথাটা আমার বিশ্বাসযোগ্য হলো না, একটুও না। বরং হেসেই বললাম, হো, তাই নাকি? মানুষকে বোকা বানানোর আর কি কি পদ্ধতি আপনার রপ্ত আছে মিস্টার রুদ্র রোশন চৌধুরী? থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনার কথা বলছি না, ফর শিওর। গ্রেট। রুদ্র রোশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম অ্যাটিটিউড না থাকলে চলে। অ্যাকচুয়ালি আই থিংক উই আর মেড ফর ইচ আদার। আমি তাতে বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতে উনি বলে উঠলেন, আমি মিথ্যে বলিনি মিস সেজুতি। প্রমাণ চাই? ওয়েট আ সেকেন্ড। উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি চোখা চোখে চাইলাম। উনি অভ্র ভাইয়ের নাম্বার ডায়াল করে লাউড স্পিকারে দিলেন। রিং হচ্ছে। দুবারের মাথায় রিসিভ করলেন ভাইয়া। কিছু বলার আগে রুদ্র গম্ভীর গলায় বললেন, অব্র, তুই আমাকে ভালোবাসিস? ওপাশ থেকে ফটফট করে উত্তর এলো, অবশ্যই ভাই, আমার থেকেও বেশি। কি করতে পারবি আমার জন্য? তুমি যা বলবে। ভেবে দেখ, যদি কিছু চাই দিতে পারবি? কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলেও আমি তোমায় দিতে রাজি। বলেই দেখো। রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। অভ্র ভাইয়ার কথায় চিবুক শক্ত করে বললেন, আরিশার সঙ্গে তোর বিয়ে হোক আমি চাই না। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। ওপাশে খানিকের নীরবতা। অভ্র ভাইয়া থমকে রইলেন। খানিকক্ষণ পর বললেন, কিছু হয়েছে ভাই? রুদ্র আমার দিকে চেয়ে থেকে বললেন, কিছু হয়নি, তুই বিয়েটা ভেঙে দে। অভ্র ভাইয়া একটু চুপ থেকে ওকে ভাই, তুমি যা চাইবে তাই। এটুকু শুনতেই আমার পায়ের নিচের জমি কেঁপে উঠল। সত্যি সত্যি অভ্র ভাইয়া মেনে নিল? ঠিক শুনলাম আমি? এ কেমন ভালোবাসে ওনার! এ অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল। দেখা হলো সেদিন। যখনই কথা বলতাম ভাইয়ার জিভের ডগায় আপুর কথা থাকতো। মানে হয়তো আপুই তার সব। অথচ সেই মানুষটি ভাইয়ের জন্য নিজের ভালোবাসার মানুষকে আমি আমার তৎক্ষণিক আপুর চেহারাটা মনে পড়লো। বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখছি কিভাবে ও বাবাকে রাজি করেছিল। আপু তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায়। কত অনুরোধ, কত কিছু সামলে শেষমেশ বাবা আম্মু মেনে নিলেন। সব থেকে বড় কথা, আপু ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। স্বপ্নের দিনগুলো আমি স্পষ্ট দেখছি, যেন আপু আমার সামনে বসে বসে কাঁদছে। অপর ভাইয়া শোকে হাহুতাশ করছে, ধুকরে ধুকরে মরছে। না না, আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্র দিকে তাকালাম। ফোনের লাইনে তখনও অভ্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন। রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে চিকন বাদামি চোখগুলো আমার সবচেয়ে নিকৃষ্ট চাউনি বলে মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। রুদ্রর অর্ধ যুগল বেঁকে গেল ফের। হাসলেন উনি, বিজয়ের হাসি। কুৎসিত হাসিটা গা জ্বলে উঠল আমার। চোখ ফিরিয়ে নিলাম। উনি অভ্র ভাইয়াকে তুষ্ট কণ্ঠে বললেন, থাক, বিয়ে ভাঙার দরকার নেই, মজা করছিলাম তোর সঙ্গে। অভ্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন, কথা বললেন না অনেকক্ষণ। এইরকমই লোক মজা করবেন আসলেই? এ কথা কি মানানসই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো নিঃশ্বাস টানলেন অভ্র ভাইয়া। সত্যি বলছো ভাই? যা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো জানো
তুমি চাইলে আমি আবার প্রাণটাও দিয়ে দিতে পারবো। হুম, রাখছি এখন। রুদ্র লাইনটা কাটলেন, দৃষ্টি তখনও আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে ভ্রু উঁচিয়ে বললেন, দাঁড়িয়ে আছেন কেন? তৈরি হন, আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে শাড়ি জড়ালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোককে আমি কোনো দিনও ক্ষমা করবো না। দরজা খুলতেই দেখলাম রুদ্র সোফায় বসে এক পায়ের উপর পা তুলে অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন। ফোন ঘাটছেন মনের সুখে। ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দিই। থমথমে মুখ আর ভেজা চোখ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন, চেয়ে থাকলেন কয়েক পলক। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরে ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি। হ্যাঁ, অস্বস্তি হয়েছিল, ভীষণ ভীষণ অস্বস্তি। রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন আমার সম্মুখে, পা থেকে মাথা অবধি চেয়ে বললেন, বউয়েরা দেখতে এত সুন্দর হয়? আমি উত্তর দিলাম না, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বললেন, এখন রাগ হচ্ছে তো? রাগ করুন যত ইচ্ছে, যখন এই আমিটাকে আপনি পুরোপুরি জানবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ হয়ে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়। বুঝলেন আমার প্রাণইনী? এই সুন্দর কথাটাও আমার ওপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান করলো। মহা বিরক্ত ফুটে উঠল চোখে মুখে। উনি তাতে ভুরুক্ষেপ দিল না, খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বলছিলেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাস মনে কাবের নামায় সই করছি আমি। ভেতরে কি লেখা, কাজী সাহেব কি বলছেন কিচ্ছু জানি না, দেখিও নি। বিয়ে শেষে রুদ্র আমার কাছে এসে আমার পেট ছাড়িয়ে কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকাতে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতে ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকাতে ক্লিক হলো ক্যামেরায়, বন্দি হলো রুদ্র আর আমার প্রথম একসাথে যুগল ছবি। কয়েক সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম। কড়া কণ্ঠে, বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন না। এরপর হনন করে বেরিয়ে পড়লাম কাজে অফিস থেকে। পা ছুঁড়ে ছুঁড়ে বাইরে এসে দাঁড়ালাম। কোনো তোয়াক্কা দেখালাম না রুদ্রর অব্যক্তি জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক অনেক চিন্তা। বাবা মা আপু এরা জানলে কি হবে, কেমন হবে তাদের প্রতিক্রিয়া। সকালে বড় মুখ করে বিয়ে করব না বলে আশা, আমি এই বিকেলে যখন পুজো বেশি ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো, আত্মীয় স্বজন জানলে ছি ছি করবে। আমার এক পৃথিবীর সবটুকু ক্রোধ ও রুদ্রের ওপর চড়াও হলো। সবকিছুর জন্য এই মানুষটাই দায়ী, আমার তথাকথিত স্বামী। রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়িতে এসেছেন, সাথে ডেকে পাঠিয়েছেন আমার পরিবারকেও। এতটা তাড়া আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগেই শ্বশুর বাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিসাকেও। আমাকে বধূ বেশে দেখে সবার মাথায় আকাশ